আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিশা। চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে। সেই মৃত্যুপুরী থেকে ফিরে আসা তরুণ এক আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। ৮ বছরের বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এনটিভির কাছে। রনি রায়হানের ক্যামেরায় সে গল্প তুলে ধরেছেন নাজিবুর রহমান। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে ঢুকেছি। জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, একটু আদর করে দিয়ে আসতাম। দুইটা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। ৮ বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত। তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। ২০১৬ সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। জীবনের ৮টি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের দুই চোখ। 24 আওয়ার ব্লাইন্ডফোল্ড, চোখ বেঁধে রাখবে, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ, 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। দিনের বেলা সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসে সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভৃতির জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনুসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাবার বন্ধ হওয়ার কারণে, তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো। তারা বলতো না এখন কটা বাজে। আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে না। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না পারে। বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার, সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করতাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেলল। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তখন যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার
আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু পর দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই, এবং ওখানকার লোকজন আমাকে জানা যায় এটা দিয়া বাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তবুও এক দুর্বিষহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত। একজন মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ নিতে পারবে না কখনো। এটাই আমার স্বপ্ন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের স্বার্থ রক্ষায় বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে সমাবেশ করেছে ডিপ্লোমা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সারা দেশ থেকে আগত ডিপ্লোমা কৃষিবিদরা নতুন কমিটি গঠনের দাবিতে সকালে রাজধানীর খামারবাড়িতে জড়ো হয়ে সমাবেশ করে এই দাবি জানান। বক্তারা বলেন, গত 15 বছর ধরে আওয়ামী লীগ কৃষি খাতে ব্যাপক লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দলীয় প্রভাবে কৃষকদের সেবা প্রদানের পরিবর্তে তারা হয়রানি করেছে বলেও অভিযোগ করেন অনেকে। কৃষক ও কৃষি রক্ষায় দেশপ্রেমিক কৃষিবিদদের নেতৃত্বে আনা হবে বলে জানান তারা। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জিয়াউল হায়দার পলাশ, মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 10:30টার দিকে রুহিয়া থানার রামনাথের নিজ বাড়ি থেকে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি তাকে তুলে নিয়ে যান বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী অঞ্জলি সেন। তিনি বলেন, সাদা পোশাকে 10 থেকে 15 জনের একটি দল তার স্বামীকে তুলে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ঢাকা হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সদস্যরা রমেশ চন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান। অন্য একটি সূত্র বলছে, ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল ঠাকুরগাঁওয়ে এসে রুহিয়ার বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে গেছেন। বাজারে সব ধরনের মাছের দামই চড়া। ইলিশের দাম তো মধ্যবিত্তেরও নাগালের বাইরে। অন্যদিকে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে আবারও দাম বেড়েছে কাঁচামরিচের। কেজি প্রতি দাম ছাড়িয়েছে 300 টাকা। এছাড়া বাজারে সব ধরনের চালের দামও বাড়তি। ঢাকার বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুর শাওন। শাওন, আজকে বাজার দরের কি অবস্থা দেখছেন, আর এখনো কি শিক্ষার্থীরা বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছেন কিনা? সাগর, আমরা আজকে সকাল থেকে আসলে কারওয়ান বাজারে শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখিনি, আমাদের চোখে পড়েনি। আর বাজারের কথা যেমনটি আপনি বলছিলেন যে হঠাৎ করে আসলে আমরা গতকাল থেকে যেটি দেখছিলাম যে কাঁচামরিচের দামটা বেড়ে গেছে, তো আজও আসলে গতকালের মতোই দামেই আসলে অবস্থান করছে। একটা চড়া দাম আমরা দেখছি, কাঁচামরিচ 320 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচের। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে হয়তো ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ এই পাইকারি বাজারগুলোতে ঢুকবে, পাইকাররা তাদেরকে এমনটি জানিয়েছেন। তো তারপরে হয়তো এই দাম আরও কমে আসবে বলেই তারা জানাচ্ছেন আমাদেরকে। আর এক্ষেত্রে ক্রেতারা যেটি বলছেন যে এই যে কাঁচামরিচের দাম, এটি কয়েকদিন পরপরই আসলে একটু সরবরাহের ঘাটতি হলেই আসলে দামটি অনেকখানি বেড়ে যায় বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এর বাইরে সবজির কথা যদি বলি, বেশিরভাগ সবজির দামই চড়া। কয়েকটি হাতে গোনা কয়েকটি সবজি যেমন পটল, পেঁপে,
এই সবজিগুলো ছাড়া বেশিরভাগ সবজির দামই আসলে কেজি প্রতি দামই 60 টাকার উপরে এবং 70-80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অনেক সবজি। তো সেক্ষেত্রে আসলে এই সবজির বাজারে এসে ক্রেতাদের নাভিশ্বাস আমরা দেখছি। আর এর বাইরে চালের বাজার বেশ কিছুদিন ধরেই একটি চড়া অবস্থানে আছে। বেশিরভাগ চালের দামই সাম্প্রতিক সময়ে বেড়েছে, যেই একটি বাড়তি অবস্থায় আসলে অবস্থান করছে এখনও চালের দামটি, সেটি কমার কোনো লক্ষণ নেই। বিক্রেতারা যেটি বলছেন আসলে গুটি কয়েক মিল মালিক আর বড় বড় কিছু কোম্পানির হাতে আসলে চালের বাজারের নিয়ন্ত্রণটি চলে গেছে, যেই কারণে এই চালের বাজারটি একবার উঠলে খুব বেশি কমার আসলে সম্ভাবনা তারা দেখেন না। আর এর বাইরে ব্রয়লার মুরগির দাম আমরা দেখেছি যে বেশ খানিকটা কমে এসেছে। আজকে আমরা দেখেছি 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আর সোনালী মুরগির দামও অনেকখানি কমেছে, 240 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে সোনালীর কেজি। সেক্ষেত্রে গত 15 বা 20 দিন আগেও আমরা যেটি দেখেছিলাম যে 300 টাকা বা তার উপরে ছিল এই সোনালী মুরগির দাম। তো সেই জায়গায় ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। আর গরুর মাংসের কথা যদি বলি, সেটির কেজিও বেশ একটি চড়া দামে অবস্থান করছে, 750 টাকা, খুব একটা কমার লক্ষণও নেই বাজারে। আর খাসির মাংসের কেজি 1100 টাকা বিক্রি করছে। আর অনেক দিন ধরে আসলে পেঁয়াজ এবং আলুর দাম বাড়তি, যেটি আসলে কমার একদমই লক্ষণ নেই। আজকেও আমরা দেখছি 55 থেকে 60 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ, দেশি পেঁয়াজ 110 থেকে 120 টাকা মানভেদে বিক্রি হচ্ছে। তো সাগর, এই ছিল মোটামুটি বাজারের সবশেষ অবস্থা। একটা মিশ্র আমরা দেখছি যে দাম, কোনো কিছুর দাম একটু কমছে, কোনো কিছুর দাম একটি চড়া অবস্থানে আছে। জানছিলাম ঢাকার বাজার পরিস্থিতির খবর। খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল 8:30টার দিকে আলুটিলার সাপমারা এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে সড়কের উপর মাটি পড়ে। সড়ক থেকে মাটি সরাতে একটি টিম পাঠানো হয়েছে। মাটি সরানো হলেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে। কৃষি নির্ভর জেলা নড়াইলে চিংড়ি চাষে ঝুঁকছে কৃষক। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ায় কৃষক গলদা চিংড়ি চাষ করছেন। চিংড়িতে ক্ষতিকারক কোনো ওষুধ প্রয়োগ না করায় এরই মধ্যে কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে নড়াইলের গলদা চিংড়ি। নড়াইল প্রতিনিধি মনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। নড়াইলে একসময় আবাদ হতো ধান, গম সহ অন্যান্য ফসল। এখন সেই কৃষি জমিতে চাষ হচ্ছে মিঠা পানির গলদা চিংড়ি। সদর, লোহাগাড়া ও কালিয়া উপজেলায় দিন দিন বাড়ছে গলদা চিংড়ির চাষ। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা চিংড়ি চাষের পরিধি বাড়াচ্ছেন। চিংড়িতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুষ না করায় এরই মধ্যে রপ্তানি হয়েছে জাপান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। গলদা চিংড়ির সম্ভাবনার এক নতুন দুয়ার খুললেও আতঙ্কের বিষয় হলো কৃষি জমি হ্রাস নিয়ে। ধান চাষে লস হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে। ইন্টার পাস করার পরে নিজেও একটা ঘের নিয়ে চিংড়ি মাছের এবং সাদা মাছের ব্যবসা শুরু করি। চিটাগাং, খুলনা, বিভিন্ন দেশের যে ব্যাপারীরা আসে ওরা তো বাইরে চালান দেয়, বিদেশে। টাস্ক ফোর্স গঠন করে আমাদের মতন সমিতিকে সাথে নিয়ে যৌথভাবে একটা মাঠ লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে দিয়ে প্ল্যানিং করে কাজ শুরু করতে হবে। চিংড়ি চাষিদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এবং আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ড পর্যায়ের চাষিদের সাথে নিবিড় যোগাযোগ রেখে এখানে নিরাপদ মাছ উৎপাদনের জন্য আমরা কাজ করে থাকি। নড়াইলে 2287 হেক্টর জমিতে 5391টি ঘের রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। ক্রীড়াঙ্গনে বৈষম্য বিরোধী মানববন্ধনে যোগ দিয়ে রোষের মুখে জিমন্যাস্টিক্সের খেলোয়াড় কোচরা। ভুক্তভোগীদের দাবি, কোনো খেলা না থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদের হোস্টেলে থেকে অন্য খেলোয়াড়দের অনুশীলন করার সুযোগ দিচ্ছেন না বর্তমান সাধারণ সম্পাদকের সমর্থিত জিমন্যাস্টরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। 5 বছর আগে শেষবার জাতীয় পর্যায়ে হয়েছিল জিমন্যাস্টিক্স। এরপর ক্ষমতা কুক্ষিগত থাকার কারণে সেটি আর হয়নি। এর ওপর জিমনেশিয়ামের এই অবস্থা বলে দেয় কোনো কিছুই ঠিকমতো হয়নি এই সময়কালে। অনুশীলনের জায়গা থাকলেও নেই শীততাপ,
নিয়ন্ত্রণ সুবিধা। আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 আগস্ট ক্রীড়া পরিষদের সামনে নানা দাবিতেই মানববন্ধন করেন জিমন্যাস্টিক্সের কোচ, খেলোয়াড় ও সংগঠকরা। এরপর জিমনেশিয়ামে ঢুকতে গিয়ে সাধারণ সম্পাদকের আশীর্বাদ পুষ্ট জিমন্যাস্টদের বাধার মুখে পড়েন তারা। আপনারা পারমিশন নিয়ে আসেন। কার পারমিশন নিব? আমরা এখন ছাত্র হিসেবে এখানে দায়িত্বে আছি, আমরা দেখাশোনা। আমরা কি তোমরা ছাত্র? যাদের বিরুদ্ধে এই বাধাদানের অভিযোগ, তারা এখন নিজেদের ছাত্র দাবি করছেন না, নিজেদের জিমন্যাস্ট দাবি করে তারা বলছেন ক্রীড়া পরিষদের হোস্টেলে থেকে জিমনেশিয়াম পাহারা দিচ্ছেন। এখানে ছাত্র বলে কিছু না, আমরা জাতীয় খেলোয়াড়। তাছাড়া যদি আপনি ওইদিকে যাদের সাথে আমাদের হয়েছে, ঝামেলা হয়েছে, তো ওদেরকে যদি আপনি দেখেন ওইখানে অনেকেই খেলোয়াড় না। বর্তমান পরিস্থিতির জন্য সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিলকে দুষছেন ভুক্তভোগীরা। গেম যেহেতু হয় না, আমরা বিভিন্ন রকমভাবে বলছি যে গেম কবে হবে। তারা বলছে যে সময় হলে গেম হবে, বাজেট নাই, কিন্তু বিদেশের বাজেট আছে, কিন্তু আমাদের ন্যাশনাল করার বাজেট নেই। ক্রীড়াটা রাজনীতি মুক্ত হোক, আমরা সবাই সুযোগ পাই সমানভাবে। আসলে কেউ যদি প্র্যাকটিস না করে সে কখনো ন্যাশনালে পারফর্ম করার যোগ্যতা অর্জন করতে পারবে না। তবে সাধারণ সম্পাদক এসব অভিযোগ অস্বীকার করেছেন। মানববন্ধনের ব্যাপারটা কিংবা তারপরে কি দাঁড়ায় না দাঁড়ায় এরকম কোনো কিছু না। এটা মনে হয় ওই খেলোয়াড়দের সাথে ওরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কিনা সেটাই বুঝলাম না আমি, কারণ ট্রেনিং তো সবাই ওপেনলি করছিল, হঠাৎ কি হলো আমিও একটু খোঁজ নিয়ে জানাইতে হবে যে আসলে বিষয়টা কি। আমিও ছিলাম না ওই দিন ওই জায়গায়। ক্রীড়াঙ্গনের বৈষম্য দূর করতে যুব ক্রীড়া উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে চান ভুক্তভোগীরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।